আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সবাই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশের ক্রিকেট রাজনীতি। বাংলাদেশটাকে পচাতে পচাতে এমন একটা জায়গায় বর্তমান সরকার নিয়ে যাচ্ছে। এই বর্তমান সরকারের যে হিংসা, বন্যাশ্রম চিন্তা চেতনা, মৌলবাদী চিন্তা চেতনা, পাকিস্তান প্রেমী চিন্তা চেতনা এবং বাংলাদেশ বিরোধী চিন্তা চেতনা, বাংলাদেশকে কিভাবে ডোবাতে হবে সেই চিন্তা চেতনার কারণে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের পর এবারে ক্রিকেটটিকেও কলঙ্কিত করে এই বাংলাদেশের ক্রিকেটকেও পচিয়ে ফেলার একটা চেষ্টা চলছে। এর কারণ কি? কেন এরা চায়? কেন বাংলাদেশকে এত পিছু ঠেলে দিতে হবে? আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশের ক্রিকেট টিমে 15 জন ফাইনাল খেলোয়াড় থাকে একটা টিমে, যারা বিশ্বকাপের স্কোয়াডে 15 জনের নাম থাকে, 3 জন বদলি আর 4 জন বদলি আর 11 জন মূল খেলোয়াড়। এই 15 জনের মধ্যে মানে কোনো ম্যাচে বদলি হিসেবে আরেকজন নামে। এইভাবে আমাদের যে স্কোয়াড, এই স্কোয়াডের মধ্যে অন্তত 5 থেকে 6 জন খেলোয়াড় থাকে যারা জীবনে একবারের বেশি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পায় না। আপনারা জানেন, আজকের যে বিশ্ব, আজকের বিশ্বে ক্রিকেট বিশ্বে জনপ্রিয় খেলা হচ্ছে টি-20। একটা সময় টেস্ট ক্রিকেট ছিল, তারপরে ওয়ানডে আসলো। ওয়ানডে আসার পর আধুনিকতম সংস্করণ হচ্ছে 20 ওভারের খেলা, যেটাকে টি-20 নামে আমরা জানি, এবং এটাই জনপ্রিয়। বিপিএল, বিগ ব্যাশ, পাকিস্তান, বাংলাদেশের বিপিএল এবং শ্রীলঙ্কা এবং দুবাই, পৃথিবীর বিভিন্ন দেশে, ইভেন আমেরিকাতে পর্যন্ত এই খেলাটা চলে গেছে। এখন বিশ্বকাপে একজন খেলোয়াড় তার ভ্যালু, তার ক্যাপাসিটি, তার দক্ষতা এবং তাকে পুরো পৃথিবীর কাছে তুলে ধরার একটা সুযোগ পায়। এই যে বললাম 15 জন খেলোয়াড়ের যে স্কোয়াড, এই স্কোয়াডে অন্তত 5 থেকে 6 জন খেলোয়াড় থাকে যারা জীবনে মাত্র একবারে খেলার সুযোগ পায়। কেউ বয়সের কারণে পরবর্তী বছর আসতে আসতে 4 বছর পরে আর যোগ্য থাকে না, কেউ অবসর গ্রহণ করে, কেউ তার ফর্ম ধরে রাখতে পারে না। তাহলে এই বিশ্বকাপটাই হচ্ছে একজন খেলোয়াড়ের জন্য তাকে পৃথিবীর কাছে, দেশের কাছে, মানুষের কাছে এবং নিজের কাছে তুলে ধরার একটি সুযোগ। সেই সুযোগটি আগামী মাসে বাংলাদেশের এই 15 জন খেলোয়াড়ের জীবন থেকে মুছে দেওয়ার যে চেষ্টাটি চলছে, এটা হচ্ছে প্রাগৈতিহাসিক মৌলবাদী চিন্তা চেতনার বাংলাদেশ কনসেপ্ট বিরোধী সাম্প্রদায়িক শক্তির একটি নীল নকশা। দেখেন, ভারত থেকে আপনি কি কিনছেন? চাল কিনছেন। কত? 50,000 মেট্রিক টন। তাকে জিজ্ঞেস করা হলো, এই যে আমাদের অর্থ উপদেষ্টা, তাকে জিজ্ঞেস করা হলো, আপনি ভারত থেকে কেন 50,000 মেট্রিক টন চাল কিনছেন? তিনি বললেন, ভারতের বিকল্প রাষ্ট্র হলো ভিয়েতনাম, সেখান থেকেও চাল কেনা যায়, কিন্তু প্রতি কেজিতে 10 টাকা বেশি পড়ে, তাই আমরা ভারত থেকে কিনব। 150 কোটি না, সরি, 1,500 কোটি টাকার তেল কিনে হচ্ছে, ডিজেল কিনে হচ্ছে ভারত থেকে। কেন? লাভ বেশি, সেই জন্য। তাহলে আপনি লাভের বেলায় ভারতের কাছে যাবেন, আর ইগুর বেলায় আপনি বাংলাদেশ বিরোধী অবস্থান দিবেন। এই শুয়োরদের, এই অসভ্যদের, এই বর্বরদের গালে প্রকাশ্যে জুতা মারা উচিত। তা না হলে এই দেশ, এই জাতি, এই সমাজ কলঙ্কমুক্ত হবে না। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশে বিপিএল হচ্ছে। আচ্ছা, বিপিএলে ভারতের কয়জন খেলোয়াড় আছে? একজন খেলোয়াড়ও বিপিএলে নাই। কেন নেই? ইন্ডিয়াতে মোস্তাফিজ বা আরো সাকিব, তারা বিভিন্ন সময় খেলেছে। একবার আমাদের লিটন দাসও খেলতে গিয়েছে। এই যে 3 জন খেলোয়াড়ের কথা বললাম, বা আরো একাধিক থাকতে পারে, আমার হয়তো জানা নেই, তারা বিপিএল, আইপিএল খেলতে ইন্ডিয়াতে গিয়েছে। একাধিক আসরে খেলেছে, কোনো কোনো আসরে খুব নামও করেছে। একটি আসরে মোস্তাফিজ সেরা খেলোয়াড় হয়েছে, উদীয়মান খেলোয়াড় হয়েছে। সেই আইপিএলে এবার যাবে না। কেন যাবে না? আইপিএলে যাবে কিন্তু বিশ্বকাপে যাবে না। তো মোস্তাফিজকে এবার তারা 9 কোটি
9,20,00,000 টাকা দিয়ে কিনেছে, কিনে আবার খেলতে দেবে না, কারণ বাংলাদেশের সাথে ভারতের একটা সম্পর্ক টানপোড়েন চলছে। খেয়াল করে দেখেন, সেই জন্য ভারতে মোস্তাফিজের সিকিউরিটি দিতে পারবে না, সেই জন্য মোস্তাফিজ বাংলাদেশে ফিরে আসতেছে। আর অন্যদিকে এই কারণ দেখিয়ে বলতেছে ভারতে বাংলাদেশের খেলোয়াড়দের কোনো নিরাপত্তা নাই, সেই জন্য বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, তাদেরকে অন্য কোনো ভেন্যু দিতে হবে। মানে মামার বাড়ির আবদার, মামার বাড়ির আবদার, বুঝছেন তো? এখন এই যে বাংলাদেশ ক্রিকেট বিশ্বে বলেন, বাংলাদেশ কি কোনোদিন ক্রিকেটের ফাইনাল ম্যাচ খেলেছে? অর্থাৎ ওয়ার্ল্ড কাপের ফাইনালে কোনোদিন খেলেছে? রানার্স আপ হয়েছে? হয়নি। তাহলে বাংলাদেশ তো এখনো আন্ডারডগ। পৃথিবীর ইতিহাসে যে কোটি দেশ বিশ্বকাপ খেলেছে, যারা যারা বিশ্বকাপ নিয়েছে, ফাইনাল খেলেছে, তাদের কোনো একটি দেশের মধ্যেই বাংলাদেশ পড়ে না। এবং অর্থনৈতিকভাবেও পৃথিবীতে বাংলাদেশের অবস্থানটি ব্রিটেনের মতো, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা অথবা ইন্ডিয়ার মতো জায়গায় নেই। তাহলে বাংলাদেশ কি করে, ইভেন পাকিস্তানের মতো জায়গাও নেই, তাহলে বাংলাদেশ কি করে ওদের সমান দক্ষতা, ওদের সমান মর্যাদা, ওদের সমান ক্যাপাসিটি দেখাতে চায়? বাংলাদেশকে যদি নিজের ওজন যদি বাংলাদেশ করতে না পারে, তাহলে বাংলাদেশ যে আত্মহত্যা করতে যাচ্ছে এটা অবধারিত। কারণ এবার যদি ওয়ার্ল্ড কাপ খেলতে বাংলাদেশ না যায়, বাংলাদেশের উপর একটা স্যাংশন আসবে, সেখানে বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়াও থাকবে, সেখানে বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়া থাকবে, সেখানে বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ড থাকবে এবং সাউথ আফ্রিকাও থাকবে। এর ফলে কি দাঁড়াবে বলেন? এর ফলে দাঁড়াবে বাংলাদেশের বিরুদ্ধে একটা লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটে একটি স্যাংশন আসতে পারে। ওয়ান ডে, টি-20, টেস্ট, এইসব ম্যাচ থেকে বাংলাদেশকে 1 থেকে 3 বছরের জন্য নিষিদ্ধ করে দিতে পারে। এর ফলে বাংলাদেশ যে ক্রিকেট ইন্ডাস্ট্রি, যেটা উদীয়মান, যেটা প্রতিনিয়ত গ্রো করছে, সেই ইন্ডাস্ট্রিটি ধ্বংস হয়ে যাবে। তাই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ক্রিকেট প্রেমী, বাংলাদেশের খেলোয়াড়দের এখনই উচিত একটা সিরিয়াস সিদ্ধান্ত নেওয়া যে এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্রে যেন এই রকমের কাণ্ডকীর্তি সরকার নামের এই দানবেরা করতে না পারে। তাই আমি আপনাদের প্রতি অনুরোধ জানাতে চাই যে আপনারা যারা বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসেন, আপনারা যারা বাংলাদেশকে ক্রিকেটে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে চান, তারা এই মৌলবাদী গোষ্ঠী, এই আসিফ জঙ্গি, এই আসিফ বাটপার, এই আসিফ লুচ্ছার সিদ্ধান্তকে না বলুন। দ্বিতীয় কথাটি হচ্ছে, যত হেডামে দেখান আপনি, আপনাকে ইন্ডিয়াতে খেলতে যেতেই হবে। কেন যেতে হবে জানেন? কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়ানোর অবস্থা এবং ক্ষমতা আসিফের নাই, ডক্টর ইউনূসের নাই। ডক্টর ইউনূস যদি তার অবস্থান থেকে সরে না আসে, এমনও ঘটনা ঘটতে পারে মাদুরের মতো ডক্টর ইউনূসকে ধরে নিয়ে যাবে, ওই আসিফ নজরুলকে ধরে নিয়ে যাবে। কারা নিয়ে যাবে সেই কথা বলছি না, নিয়ে যাওয়ার সামর্থ্য অনেকের আছে। কারণ বর্তমান বিশ্ব ব্যবস্থায় যারা রাজনীতি বোঝে না, যারা সমঝোতা বোঝে না, যারা নেগোসিয়েশন বোঝে না, তারা কিন্তু নিশ্চিতভাবে পরাজিত শক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত হবে। আপনারা জানেন কবিতার লাইন, যে কবিতা শুনতে জানে না সে সমুদ্রের গর্জন শুনবে। এই অসভ্যরা কবিতা শুনতে জানে না, তাই তারা শুনবে কি? তারা শুনবে সমুদ্রের গর্জন। এই গর্জন খুব বেশি দিন দূরে নয়। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাও তাদেরকে গর্তে লুকাতে হবে। আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, তাও তাদেরকে পালাতেই হবে। কারণ এই দেশকে, এই সমাজকে এমন কোনো অঙ্গন নেই যেই অঙ্গনটিকে তারা ধ্বংস করেনি। একটি সুষ্ঠু সুন্দর সমাজ, ফাংশনিং একটা সোসাইটি, সেটাকে ধ্বংস এমন জায়গায় নিয়ে গেছে। স্কুলে ছাত্ররা টিচারের কথা শোনে না, বিশ্ববিদ্যালয়ে টিচারদেরকে ছাত্ররা শাসায়, রাস্তায় রিক্সাওয়ালা আর ঠেলাওয়ালা মারপিট করে, বাস আর ট্যাক্সি পিটাপিটি করে, ফিরে ফিরে লাঠালাঠি করে। ছাত্রর সাথে হুজুরের সম্পর্ক নেই, হুজুরের সাথে ছাত্রের সম্পর্ক নেই। দর্শন বেড়ে গেছে, খুন বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে। এই অবস্থায় বাংলাদেশকে, সমাজকে এগিয়ে নিতে হলে এদেরকে এখনই রুখতে হবে। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আমি একটি ভিডিও করেছিলাম যে মুক্তিযোদ্ধারা কেন রাজাকারের দল। অর্থাৎ সাম্প্রতিক সময়ে দুইজন বড় মুক্তিযোদ্ধা, একজন
অলি আহমদ বীর বিক্রম, আরেকজন মেজর আখতারুজ্জামান। এই দুইজনই বিএনপি ঘরানার রাজনীতিবিদ ছিলেন। পরবর্তীতে আখতারুজ্জামান 5বার বহিষ্কৃত হয়েছেন এবং অলি আহমদ নিজে দল ছেড়ে নতুন একটি দল করেছেন। দল করে বিএনপির সাথে ছিলেন, কিন্তু সাম্প্রতিক সময় বিএনপির সাথে তার হিসেবে বনেনি, তাই তিনি এই জামায়াতের নেতৃত্বে যে জোট হয়েছে, নির্বাচনী জোট, সেই জোটে অংশগ্রহণ করেছেন। এখন তিনি তো জোটে অংশগ্রহণ করেছেন, আরেকজন আখতারুজ্জামান সরাসরি জামায়াতের প্রাথমিক সদস্য হিসেবে অংশগ্রহণ করেছেন। এখন বিষয়টা হচ্ছে, মুক্তিযোদ্ধারা যারা 1971 সালে যাদেরকে পরাজিত করেছে, আপনারা যদি মুক্তিযুদ্ধের সারেন্ডার ডেটটা দেখেন, ওখানে বলা আছে যে পাকিস্তান বাহিনীর তার অবজুলারি ফোর্স, অর্থাৎ তার সহযোগী যে শক্তি সিভিলিয়ান আছে, তাদের মধ্যে নাম লেখা আছে যাদের, তারা হলো মুসলিম লীগ, নেজামে ইসলামী, জামাতে ইসলামী, রাজাকার, আল বদর, আল শামস এবং শান্তি কমিটি। এই 7টি নাম সুনির্দিষ্টভাবে আপনি সারেন্ডার ডিটটিতে স্বাক্ষর করা আছে। দেখেন, নিজামী এই 7টি ফোর্সের পক্ষ থেকে নিয়াজি, সরি, একে নিয়াজি এই 7টি ফোর্সের পক্ষ থেকে দস্তখত করে বাঙালির কাছে, ভারতীয়র কাছে, যৌথ বাহিনীর কমান্ডারের কাছে আত্মসমর্পণ করেছেন 93,000 সৈনিক নিয়ে ঢাকার সরওয়ার্দী উদ্যানে, যেটি রেস কোর্স নামে পরিচিত ছিল। এখন সেই বিজিত সৈনিক যারা মুক্তিযুদ্ধে এই পরাজিতদেরকে পরাজিত করেছিল, এই জামাতের দোসরদেরকে পরাজিত করেছিল, 53 বছর পর আজকে তারা জামাতে জয়েন করলো। এর কারণ কি? দেশ বদলাতে চায় তারা? না, দেশ বদলের জন্য না, শুধুমাত্র একটি সিট কনফার্ম করার জন্য। এখন আমি বলেছিলাম, বাংলাদেশের মুক্তিযুদ্ধে 2 শ্রেণীর মুক্তিযোদ্ধা ছিলেন। এক শ্রেণীর ছিলেন পাকিস্তান আর্মি, পুলিশ বা ইয়ে থেকে, বর্ডার সিকিউরিটি গার্ড থেকে, যারা পাকিস্তান থেকে এসে বাংলাদেশের সেনাবাহিনীতে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে জয়েন করেছেন। আরেকটি পক্ষ ছিল বাংলাদেশের রাজনৈতিক কর্মী, রাজনীতিবিদ অথবা সাধারণ মানুষ, এই রাজনৈতিক কর্মীদের অধীনে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই দুইটি গ্রুপের মধ্যে, অর্থাৎ সিভিলিয়ান মুক্তিযোদ্ধা আর আর্মি মুক্তিযোদ্ধা, এই দুটার মধ্যে একটা ক্ল্যাশ কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ছিল। আমি কালকে একটি বইয়ের নাম বলেছিলাম, ভেতরে বাহিরে 71। সেটি আমাদের মুক্তিযুদ্ধের উপকমান্ডার যিনি ছিলেন, মানে প্রধান ছিলেন এমএজি ওসমানী, আর সেকেন্ড ইন কমান্ড ছিলেন বিমান বাহিনীর প্রধান, যিনি একে খন্দকার, আবুল বাশার খন্দকার। সে আবুল বাশার খন্দকার তার বইতে কি লিখেছেন আমি বলেছি সেটা। আরো একটি কথা বলা হয়নি, তিনি একদিন এই জিজ্ঞাসা করলেন এমএজি ওসমানীকে যে, আপনি কি জানেন এই মুজিব বাহিনীর যারা যোদ্ধা, তারা আমাদের সাথে যতটা না যোগাযোগ রাখে, ভারতের সেনাবাহিনী এবং ভারতীয় সরকারের সাথে তাদের যোগাযোগ তার চেয়ে বেশি, এর কারণ কি? তো এর ফলে এমএজি ওসমানী তাকে উত্তর দিলেন যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই, অর্থাৎ যখন 70-এর নির্বাচনের পর যখন ক্ষমতা দিতে গড়িমসি করছে, তখন একটি দেশ করার চিন্তা ভাবনা কিন্তু তখনই বঙ্গবন্ধুর মাথায়। তখন তিনি ভারতের সাথে এই বিষয়গুলো নিয়ে পূর্ব আলোচনা করে রেখেছিলেন যে, যদি আমাদেরকে যুদ্ধ দিতে হয় তাহলে যুদ্ধটা কিভাবে হবে, কারা করবে এবং ভারত কিভাবে সহযোগিতা করবে। এবং একটি ইন্টারেস্টিং ব্যাপার, এই মুক্তিযোদ্ধারা বেশিরভাগ ভারতীয় সেনাবাহিনীর কাছে ট্রেনিং নিয়েছেন, পরবর্তীতে অনেকে এই বাংলাদেশি সেনাবাহিনীর কাছেও ট্রেনিং নিয়েছেন, কিন্তু মুজিব বাহিনীর একটা বিশাল অংশ ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে ট্রেনিং নিয়েছেন। এই সেনাবাহিনীদের কাছে অস্ত্র আসার আগেই মুজিব বাহিনীর কাছে কিন্তু অস্ত্র এসেছিল। তো এই যে আন্তঃদ্বন্দ্ব, এর মূল কারণটা ছিল যে, যারা লং টাইম 23 বছর সংগ্রাম করেছে, আমি যেটা বলেছি যে 52 সালের ভাষা আন্দোলন থেকে 69-এর গণঅভ্যুত্থান এবং 70-এর নির্বাচন পর্যন্ত যারা আন্দোলন সংগ্রাম করে মাঠে ছিল, তাদের সাথে এই ক্ল্যাশটা ছিল পাকিস্তান থেকে ফেরত আসা আর্মি, বিডিআর, পুলিশ যারা আছে তাদের। এর কারণ, তাদের কাছে তাদের এটা চাকরি, পাকিস্তানি সেনাবাহিনীতে থেকে যারা এসছেন এটা তাদের চাকরি, কেননা তারা সৈনিক, দেশের জন্য অথবা যে কোনো জিনিসের জন্য যুদ্ধ করাই তাদের কাজ। আর আর্মির বাইরে যারা রেগুলার না, ইরেগুলার মুক্তিযোদ্ধা, তারা তো আসলে কোনোদিন অস্ত্র হাতে নেননি, যুদ্ধ করেননি, যুদ্ধের ট্রেনিং নেননি। এখন যে সমস্যাটা হয়েছে যুদ্ধের পরে, স্বাধীনতার পরে
অনেকেই প্রশ্ন তুলেছিলেন। এই সিরাজুল আলম খানেরা বলছিলেন যে একটা স্বাধীন দেশে একটা স্বাধীন মুক্তি মানে সেনাবাহিনী হবে। যদি সেনাবাহিনী যারা পাকিস্তানের শপথ নিয়েছিল, মানে পাকিস্তান আর্মি একাডেমিতে যারা এই শপথ নিয়ে যারা ট্রেনিং নিয়েছিল, তাদের কথা ছিল ভারত বিরোধী চিন্তা ভাবনা। অর্থাৎ তাদের মধ্যে, বাংলাদেশে যে আর্মিদের মধ্যে যারা সেনাবাহিনীর লোক, তাদের মধ্যে ভারত বিরোধিতা তীব্র। এর মূল কারণ হচ্ছে তারা যখন তাদের জীবনের প্রথম অংশে যখন ট্রেনিং নিতে যায়, তখন তাদেরকে মগজে মননে ভারত বিরোধিতাটাকে একদম সেট করে দেওয়া হয়েছে। এখন যুদ্ধ করেছে, ভারতে গিয়েছে, ভারতের অন্ন বস্ত্র বা সবে খেয়েছে, খেয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, কিন্তু ভারত বিরোধিতাটা ওই পাকিস্তান আমলের মস্তিষ্ক থেকে আর যায়নি। যার কারণে এই মাইন্ডসেটটা এখনো দেখবেন। এই আমি যার কথা বললাম, অলি আহমেদ, অলি আহমেদ গত, আপনি জানেন 2001 সালে যে বিএনপি জোটকে বলেছিল যে জামাতকে যদি জোটে নেওয়া হয় তাহলে সে জোটে যাবে না, এবং জামাতের বিরুদ্ধে তার জিহাদ ছিল। কেন? কারণ তারা স্বাধীনতা বিরোধী, তারা যুদ্ধ অপরাধী। এখন আজকে এসে দেখেন, সুবিধার জন্য ঠিকই কিন্তু আমাদের দলাপীরের পাশে বসে উনি এখন তার শিষ্যত্ব গ্রহণ করেছেন। তাহলে আপনি ব্যাপারটা বোঝেন। কিন্তু সুবিধা নেওয়ার ক্ষেত্র যদি দেখেন, বঙ্গবন্ধুর আমল থেকে, জিয়াউর রহমানের আমলের থেকে, খালেদা জিয়া, এরশাদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমল থেকে আজকে পর্যন্ত মুক্তিযোদ্ধার এই যে বীর বিক্রম, বীর উত্তম নামে যারা যারা ক্ষমতায় এসছেন, মন্ত্রী হয়েছেন, তাদের সংখ্যা যে পরিমাণে আপনি দেখবেন, সাধারণ মানুষ যারা যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়েছে, সংসার দিয়েছে, তাদের সম্পদ দিয়েছে, তারা কিন্তু বেশিরভাগই কিন্তু অখ্যাতই রয়ে গেছে। আমার পরিবারেও আমার বড় মামা, তিনিও মুক্তিযুদ্ধ করেছেন সিভিলিয়ান হিসেবে। এই সিভিলিয়ান থেকে মুক্তিযুদ্ধ করে এসছেন, এখনো কিন্তু উনি কিন্তু অসহায়ের মতো জীবনযাপন করেন, কারণ তিনি তো আর্মি বেস থেকে আসেননি। আর আর্মি থেকে যারা মুক্তিযুদ্ধে গিয়েছেন, তারা নানানভাবে সুযোগ সুবিধা পেয়েছেন এবং নিয়েছেন। সব আর্মির মুক্তিযোদ্ধার একরকম না। কিছু কিছু আর্মি থেকে মুক্তিযুদ্ধে এসছে, তারা এই রাজনীতিবিদ মুক্তিযোদ্ধার চাইতেও অনেক মহান, অনেক বড় এবং অনেক চিন্তা চেতনায় পরিশীলিত। আমি কিন্তু সবাইকে এক পাল্লায় মাপছি না, আমি এভারেজ কথাটা বলছি, বেশিরভাগের ক্ষেত্রে যেটা ঘটেছে। যার কারণে বাংলাদেশ এই 53 বছর পরেও এই মুক্তিযুদ্ধের মানে পাকিস্তানপন্থী এবং বাংলাদেশপন্থী, এই দুইটার মধ্যে একটা তফাৎ কিন্তু আমরা দেখেছি। এখন এটা আর কতকাল চলবে? আরো 10 বছর, 15 বছর, সর্বোচ্চ 20 বছর। কারণ যে মুক্তিযোদ্ধার বয়স এখন সবচেয়ে কম, যাকে 16 বছরের মুক্তিযোদ্ধা ধরা হয়, তার বয়স এখন 60 বছর। 54 বছরের স্বাধীনতা আর 16 বছরের মুক্তিযোদ্ধা, তার বয়স 60 বছর। তো 60 থেকে যদি আরো 30 ধরেন, তাহলে 90। আরো 30 বছর, 20 বছর, 30 বছর হয়তো চলতে থাকবে। এই 20-30 বছর পরে তাহলে আপনি আর এই জিনিসটা হয়তো দেখবেন না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যারা আওয়ামী লীগ, পাকিস্তান বিরোধী আন্দোলন করে, সংগ্রাম করে, যুবলীগ, ছাত্রলীগ করে, অথবা বাম দলীয় রাজনীতি করে যারা এই পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল, তাদের চিন্তা চেতনায় কোনোভাবেই জামাতের সাথে যাওয়া সহজ না। কিন্তু আর্মি থেকে যারা যুদ্ধ করেছেন, তাদের অনেকে কিন্তু এখন অবলীলায় চলে যাচ্ছেন। আপনি দেখেছেন ঢাকা 2 থেকে আব্দুল হক, কর্নেল, তিনি, আমি ওনার সাথে বেশ কটা টকশোতে কথা বলেছিলাম এই 23-তে, 22-তে, ইভেন 24-এর আর্লিতে। আমি দেখতাম, আমার কাছে অবাক হতাম, এই লোকটা বাংলাদেশের নাগরিক না পাকিস্তানের নাগরিক, আমার কাছে এরকম মনে হতো। কিন্তু এখন দেখলাম তিনি জামাতের প্রার্থী হিসেবে ঢাকা 2 থেকে মনোনয়ন নিয়েছেন। তাহলে দেখেন, বাংলাদেশে আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, যে আর্মি এবং সিভিলিয়ান আর্মি, সিভিলিয়ান আর্মি বলতে সিভিলিয়ান মুক্তিযোদ্ধা এবং আর্মি মুক্তিযোদ্ধা, পুলিশ মুক্তিযোদ্ধা যারা পাকিস্তান থেকে এসে জয়েন করেছে, তাদের সাথে এই যে পার্থক্যের দেওয়ালটা, এটা কখনো ঘুচবে না এবং গুছান না। এবং জিয়াউর রহমান যখন শাসন ক্ষমতা গ্রহণ করে, তখন এটা কিন্তু সিভিয়ার আকার ধারণ করে। যদি বঙ্গবন্ধুর সরকার ক্ষমতায় থাকতো, তাহলে মুক্তিযোদ্ধারা যারা সিভিলিয়ান থেকে এসছে, তারা রিহেবিট হতেন ওদের পাশাপাশি, কিন্তু তারা রিহেবিট হননি। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, মুক্তিযোদ্ধা নামের এই আর্মি গ্রুপটাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। এই মুক্তিযোদ্ধা নামক এই আর্মিরাই, যে আর্মিরা মুক্তিযোদ্ধা হয়ে এসেছিলেন, তারাই জিয়াউর রহমানকে হত্যা করেছে। এবং এই মুক্তিযোদ্ধারাই, যারা পাকিস্তানের সেনাবাহিনী থেকে এসছেন, তারাই খালেদ মোশাররফকে হত্যা করেছে। এই মুক্তিযোদ্ধা নামধারী আর্মিরাই আমাদের এই কর্নেল তাহেরকে হত্যা করেছে।
এবং এই মুক্তিযোদ্ধা নামের এই যোদ্ধারাই মেজর জলিলকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে। তাহলে এখন আপনারা বোঝেন যে সেনাবাহিনী থেকে, অর্থাৎ পাকিস্তান ফোর্স থেকে আসা বাহিনী যুদ্ধ পরবর্তী সময়ে নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ক্ষমতার জন্য, নিজে কিছু পাওয়ার জন্য যেই পরিমাণে হত্যা, ধ্বংস বাংলাদেশে করেছে, যারা মাটি এবং মানুষের কাছ থেকে উঠে যাওয়া রাজনৈতিক কর্মী, জেলে কামার কুমার, তারা কিন্তু রাজনীতিতে, সমাজে, রাষ্ট্রে এই রকমের কলঙ্কজনক কাজকর্ম খুবই সামান্যই করেছে। করে নাই এমন বলা যাবে না, মানুষ তো ভুল ত্রুটি আছেই। কিন্তু মোটা দাগে বলতে গেলে আপনাকে আমি যেটা বললাম, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে, জিয়াউর রহমান হত্যাকাণ্ড থেকে, কর্নেল তাহের হত্যাকাণ্ড থেকে, এরা সবাই কিন্তু পাকিস্তান আর্মি, এয়ারফোর্স এবং নেভি থেকে, পুলিশ থেকে আসা মুক্তিযোদ্ধা। তাহলে দেখেন, আমাদের ভবিষ্যতের যে রাজনীতি, আমাদের ভবিষ্যতের যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনাকে আমরা যদি সামনের দিকে নিয়ে আসি, তাহলে বাংলাদেশে এখন কারা থাকবে? দুইটি দল তো থাকতে হবে, একটি মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষের, আরেকটি তার আদর্শের বিপক্ষের। এই আদর্শের বিপক্ষে যারা ছিল তারা জিঙ্গুইজম, পাকিস্তান, পাকস্থান তাদের, ওই পাকিস্তানের চিন্তাভাবনা নিয়ে তারা বাংলাদেশটাকে একটি আফগানিস্তান বানাতে চায়, একটি ইরাক বানাতে চায়, একটি লিবিয়া বানাতে চায়, একটি সিরিয়া বানাতে চায়। এইভাবে যদি বাংলাদেশ সামনের দিকে যায়, যদি আমাদের নতুন প্রজন্মের মগজে, মননে যদি অসাম্প্রদায়িক চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে যদি আমরা সেট করে দিতে না পারি, আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি আমরা অ্যাফোর্ড করতে না পারি, এবং মাদ্রাসা শিক্ষাটা যে পশ্চাৎপদ জায়গায় চলে গেছে, সেখানে যদি বাংলাদেশ পন্থা চালু করা না যায় পাকিস্তান পন্থা বাদ দিয়ে, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আপনারা দেখেন, আজকে এই গ্লোবাল ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে আমার ছেলেবেলেরা যাচ্ছে, তারা খুব ভালো অবস্থান তৈরি করতেছে। ব্রিটেনে বলেন, আমেরিকায় বলেন, অস্ট্রেলিয়ায়, নিউজিল্যান্ডে, অথবা ইউরোপের অন্যান্য দেশে, ইভেন দুবাইতে, মিডল ইস্টেও কিন্তু তারা অনেকেই ভালো করছে। এখন তাদের এই ভালো করা মূলত ডিপেন্ড করে তাদের যাওয়ার স্রোতটা যদি বন্ধ না হয়। যেভাবে দেখা যাচ্ছে পৃথিবীর উন্নত দেশগুলোতে আস্তে আস্তে বাংলাদেশের ভিসা দেওয়া কমে যাচ্ছে, এবং আগামী 10 বছরে এটা কমতে কমতে আজকের যা আছে তার 20% নেমে আসবে। এর ফলে বাংলাদেশে তো জনসংখ্যার উৎপাদন কমবে না, বরং বাড়বে। জনসংখ্যার ভারে নুজু এই দেশটি। প্রতিদিন আমাদের ভূমির পরিমাণ কমে যাচ্ছে, কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, কলকারখানা হচ্ছে, মানুষের বাড়িঘর হচ্ছে। এর ফলে মানুষের যে জায়গার সংকুলন সেটা হচ্ছে না। এই মুক্তিযুদ্ধ করে স্বাধীন পাওয়া দেশটি এখন সিদ্ধান্ত নিতে হবে, বহির্বিশ্বে মুসলমান হিসেবে বাংলাদেশের মানুষের ভ্যালু যে ডেভলিউশন হয়েছে এই 24শে জুলাইয়ের পর, সেই ডেভলিউশনটাকে যদি আমরা আবার নিজেদের ভ্যালু যদি বাড়াতে না পারি, প্রগতিশীল অসাম্প্রদায়িক চেতনার মানুষ যদি তৈরি করতে না পারি, বিজ্ঞান মনস্ক মানুষ যদি না তৈরি করতে পারি, আফগানিস্তানের মতো মানুষ যদি তৈরি করা থেকে আমরা বিরত না হই, তাহলে আমাদের দেশ আবারও নতুন আলোকে সারা বিশ্বের কাছে আলোকিত হবে, এবং আমাদের প্রজন্ম সারা পৃথিবীকে জয় করবে। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো